আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। টোকিওতে নিক্কেই সম্মেলনে যোগ দেবেন, হতে পারে 7টি সমঝোতার স্মারকসই। সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের নিষ্ঠাবান থাকার পরামর্শ বিমান বাহিনীর প্রধানের। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। সিলেট সুনামগঞ্জের সীমান্তে বিএসএফ এর পুশিন, বিজিবির হাতে আটক শতাধিক অনুপ্রবেশকারী। লালমনির হাতে প্রতিহত করল বিজিবি গ্রামবাসী। এবং একটি রাজনৈতিক দল মামলা ব্যবসায় নেমেছে বলে দিনাজপুরে মন্তব্য করেছেন সার্জিস। নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ফরিদপুরের চরাঞ্চলে মানুষের শহরের সাথে যোগাযোগের জন্য পদ্মা শাখা নদীর উপর সেতু নির্মাণ 7 বছরও শেষ হয়নি, ভোগান্তিতে বাসিন্দারা। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় দুপুর 2টা 5 মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। এর আগে বুধবার রাত 2টা 10 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান যাওয়ার পথে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। ভোর রাতে অধ্যাপক ইউনূস হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান তাকে স্বাগত জানান। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 88তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এই আহ্বান জানান। চট্টগ্রাম থেকে গোলাম মাওলা মুরাদের প্রতিবেদন। বাদ্যের তালে তালে আর পায়ের মোহনীয় ছন্দে অনুষ্ঠিত হয় বিদায়ী ক্যাডেটদের কুচকাওয়াজ। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসাবে গড়ে তুলতে অফিসারদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় সর্বাগ্রে। সামরিক বাহিনীতে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রগাঢ় মিশ্রণে সবাইকে একসঙ্গে নিয়ে সফল হতে হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন 4 জন ফিলিস্তিনি অফিসার। যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে আত্মনিয়োগ করবেন বলে জানান তারা। 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে 88তম দীর্ঘমেয়াদী কোর্সে মোট 155 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কোর্সের সেরা 24 ক্যাডেটকে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক প্রদান করা হয়। দেশের প্রয়োজনে, শান্তিতে, সংগ্রামের সংকটে সকল ক্ষেত্রেই সেনাবাহিনীর ভূমিকা অগ্রগণ্য। শুধু দেশে নয়, দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতেও সেনাবাহিনীর শৌর্য আর বীর্যের কথা বিশ্বব্যাপী সমাদৃত। সেই সেনাবাহিনীতে আজকে যেই ক্যাডেটরা নতুন করে যুক্ত হলেন অফিসার হিসাবে, তারা শপথ নিয়েছেন দেশ মাতৃকার প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। গোলাম মাওলা মুরাদ, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম। ৭১ মানবতা বিরোধী অপরাধের নামে বিচার বিভাগকে ব্যবহার করে জামাতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এটিএম আজহারুল ইসলাম।
বুধবার কারামুক্ত হয়ে শাহবাগ চত্বরের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। মাহবুব আজমির প্রতিবেদন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। দীর্ঘ ১৪ বছর কারাগারে থাকার পর মুক্ত আকাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের প্রতি আবেগে আপ্লুত হয়ে পড়েন জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক এটিএম আজহারুল ইসলাম। অনেকে সিয়াম পালন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বুধবার সকাল ৯টার পর তার মুক্তির আদেশ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে পৌঁছালে এটিএম আজহারকে মুক্তি দেয়া হয়। হাসপাতালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে স্বাগত জানান। পরে এটিএম আজহারকে শাহবাগ চত্বরে জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সংক্ষিপ্ত সমাবেশে এটিএম আজহার বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যেসব নেতাদের বিচার বিভাগকে ব্যবহার করে হত্যা করা হয়েছে, সেই ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও করেন সদ্য কারামুক্ত এই জামাত নেতা। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদের অবসান হলেও এখনও ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। যেসব ছাত্র জনতার রক্তে একদলীয় শাসনের অবসান হয়েছে, তাদের আত্মত্যাগী দেশের ভবিষ্যতের জন্য আলোর পথ দেখাবে বলেও জানান জামায়াতে ইসলামীর আমির। দায়িত্ব পালন মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮৬ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সিলেটে জৈন্তাপুরে মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত দিয়ে ৬৬ জন, সুনামগঞ্জের নোয়াকোট ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশিন করে। এদিকে পতাকা বৈঠকের পর লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে শূন্য রেখে অবস্থান করা ৩৮ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। সিলেট ও সুনামগঞ্জের ৩ সীমান্ত দিয়ে এক রাতে আরও ৬৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিন করা ৫২ জনকে জৈন্তাপুর থানা ও ১৬ জনকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার ভোর ৪টায় সিলেট ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফের সদস্যরা ৬৮ জনকে পুশিন করে। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী এবং শিশু ২৮ জন। পরবর্তীতে টহল দল আটক করে তাদের। এদিকে লালমনিরহাটের ৩ উপজেলার ৫ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তবর্তী বাংলাদেশি ও বিজিবি তাদের প্রতিহত করলে তারা শূন্য রেখায় অবস্থান নেয়। এই যে লোক পাঠায় ভারত থেকে, আমরা ওই জন্য বিজিবির সাথে এখানে বর্ডারে আছি। আমরা সন্ধ্যা ৮টার থেকে ফজর পর্যন্ত কড়া পাহারা দিচ্ছি। আমাদের দেশের মধ্যে সব সময়ের জন্য আমরা সীমান্ত এলাকায় যারা থাকি, আতঙ্কে আমরা থাকি। কৃষকের মাঠে যা কাজ করতে পারি না। পরিস্থিতি নিয়ে লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। পরে শূন্য রেখায় অবস্থান করা ৩৮ জনকে ফেরত নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এলাকায় মাইকিং করা হয়েছে, জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৬ শতাধিক নাগরিক পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ। সব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ধরতে সময় লেগেছে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগের চেয়ে পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ধরতে সময় লাগে,
মানে আমার কাছে তোকে মানে কোনো রকম কিছু নাই যে বললে সব একসাথে হয়ে যাবে। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। নগরবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলবো, পরিস্থিতি আগের থেকে কি উন্নতি হয়েছে কি হয়নি আপনারা বলেন। একটি রাজনৈতিক দল মামলা ব্যবসায় নেমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনা যদি পতন হতে পারে তাহলে চাঁদাবাজদেরও পতন সম্ভব। দুপুরে দিনাজপুর বিরল পৌর শহরের বকুলতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আলম একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নিরপরাধ ব্যক্তি যে দলেরই হোক তার উপর অন্যায় করা যাবে না। যদি পতন হতে পারে এরকম জেলা উপজেলা 2-4 জন ছেঁচড়া চাঁদাবাজের পতন সম্ভব। রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় জমে উঠছে পশুর হাট। যতই দিন যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে খামারি ও ব্যবসায়ীদের। এদিকে বিক্রেতারা বলছেন, এবার গরুর চাহিদা ও দাম দুটোই কম। হাটের ইজারাদাররা বলছেন, এখনও ঈদের বেশ কিছুদিন বাকি থাকায় ক্রেতার সংখ্যা কম। তবে আগামী সপ্তাহের শুরু থেকে হাটগুলো জমে উঠবে বলে আশা তাদের। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিজেদের খামারের গরু নিয়ে হাটে আসতে শুরু করেছেন পঞ্চগড়ের খামারিরা। জেলার বাইরে থেকে ব্যাপারীরা আসছেন গরু কিনতে। ঈদের আর কিছুদিন বাকি থাকায় এখনও সেভাবে জমে ওঠেনি জেলার গরুর হাটগুলো। তবে ইতিমধ্যেই নিজেদের পছন্দসই গরু কিনতে জেলার বিভিন্ন হাটে যাচ্ছেন ক্রেতারা। মাঝারি গরুর দিকে বেশি পছন্দ তাদের। বাজারে বেশ প্রচুর গরু উঠছে, মার্কেটে সহনশীল। গতবারের তুলনায় আমরা যে গরুগুলো দেখলাম গতবারের তুলনায় মোটামুটি একটু কম বলেই মনে হচ্ছে আমার কাছে। এদিকে বিক্রেতারা বলছেন, হাটে এবার পর্যাপ্ত গরু রয়েছে, তবে এখনো দাম কিছুটা কম। দাম ভালো পেতে ভারতীয় গরু আসার বন্ধের তাগিদ দিয়েছেন। এখনো 5টা গরু আছে, এখনো একটা বেচতে পারি। গরু বাজারে নিয়ে আসছে, কোনো কাস্টমার নাই, বেচাকিনাও কম, কাস্টমারও কম। ইজারাদাররা বলছেন, সামনের দিনগুলোতে হাটগুলো আরো জমে উঠবে। হাটে নিরাপত্তা নিশ্চিতেও তারা সচেষ্ট বলে জানান। বাজারে গরুর আমদানি সংখ্যা ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর আছে, তবে ক্রেতার সংখ্যা কম। আমরা আশা করতেছি সামনে হাটে ক্রেতার সংখ্যা বাড়বে। জেলার কোরবানির পশুর হাটগুলোতে পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পঞ্চগড় জেলায় স্থায়ী ও অস্থায়ী হাট প্রায় 16টি রয়েছে। এই 16টি হাটে আমাদের কিন্তু ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়ে গেছে। নাটোরে এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5 লাখ গবাদি পশু। অন্য বছরের তুলনায় এবার খাবার খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। এই গরুটি বিক্রি করার জন্য তেমন কোনো কাস্টমারও পাচ্ছি না। এমনকি এই গরুটা এখন কিভাবে বিক্রি করব, এটার কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। আমরা ন্যায্য মূল্য দাম পাইনি, রাস্তাঘাট ভালো না, বুঝলেন, এই কারণে আমার ব্যবসা ঠিক মতো হচ্ছে না। 3টা গরু আমরা বিক্রি করছি, ভর্তি সাইজের গরু, ছোট সাইজের 3টা গরু বিক্রি হয়েছে এ পর্যন্ত, এছাড়া বড় গরু কোনো বিক্রি হয়নি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, সব পশুই প্রাকৃতিক পদ্ধতিতে পরিচর্যা করা হয়েছে। আমাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, উঠান বৈঠকের মাধ্যমে তাদের সচেতন করা হয়েছে যাতে খামারে তারা কোনো রাসায়নিক ব্যবহার করে মোটাতাজা করা না করে। এদিকে জমে উঠেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী সফরমালী পশুর হাট। বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা পশু নিয়ে উপস্থিত হয়েছেন হাটে। বাজারে খাবার খাদ্যের দাম বেশি, গরু বাজার অনেক কম। গরুর বাজার একবারে কম, একটা গরুকে 10,000 15,000 করে কম। হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ক্রেতা আছে, প্রচুর ক্রেতা, গরু আছে আমাদের এখানে, কিন্তু গরুর মূল্য কম মনে হচ্ছে, এই জন্য বিক্রেতারা ছাড়তেছে না। আগামীর আশায় বসে রয়েছে এবং ঈদ তো মনে করেন আরো এখনো অনেক দেরি আছে।
চাঁদপুরে এই বছর পশুর চাহিদা প্রায় 76,500। এর মধ্যে জেলার কৃষক ও খামারগুলোতে প্রস্তুত রয়েছে 62,000 পশু। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ। 7 বছরেও আলোর মুখ দেখেনি ফরিদপুর পদ্মা শাখা নদীর উপর নির্মিত একটি সেতু। নির্মাণের ধীর গতির কারণে এই অঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সেতুটির কাজ শেষ করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগের অধীনে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুর কাজ শুরু হয় ২০১৮ সালের শেষের দিকে। এরপর তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রুবেল বরকত নানান দুর্নীতির অভিযোগে মামলার আসামি হলে তারা ২০২০ সালে পালিয়ে যায়। এরপর ২০২২ সালে পুনরায় সেতুটির নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। পরবর্তীতে ২০২২ সালে নতুন করে সেতু নির্মাণের কার্যাদেশ পায় ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন লিমিটেড ও দিন নির্মিত নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ফরিদপুর শহরের সঙ্গে পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নীত করার জন্যই সেতুটির নির্মাণ হয়। তবে এখনও ৪০ থেকে ৪৫% কাজ বাকি। এতে ভোগান্তি লাঘব হচ্ছে না স্থানীয়দের। আমাদের এত কষ্ট, কিন্তু ব্রিজের কোনো কামই হইতেছে না। এই আসে ও চলে যায়, কেউ কাজ করে না ঠিক মতো। 2-5 জন দিয়ে কাজ করাইয়া সবারে খালি। যদি ব্রিজটা অলরেডি কমপ্লিট থাকতো তাহলে কিন্তু বাঁধের একটা ব্যবস্থা হইতো। যত তাড়াতাড়ি ব্রিজটা হইলে আমাদের সুবিধা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা জানালেন, সেতু নির্মাণ কাজ শেষ করতে এখনো কমপক্ষে 2 বছর সময় লাগবে। বর্ষার মৌসুমে আমরা কাজটা সময় মতো করতে পারিনি, বিধায় আমাদের কাজটা করতে সমস্যা হচ্ছে। কাজটি শেষ করতে আরো 2 বছর সময় লাগবে। স্থানীয় সরকার বিভাগের এই প্রকৌশলী জানালেন, সেতুর কাজ 65% সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ফিজিক্যাল প্রোগ্রেস আমরা বলতে পারি 60%, অর্থাৎ নিচের যে সাবস্ট্রাকচারের যে কাজটা, সাবস্ট্রাকচারের কাজটা শেষ। দ্রুত সেতুর কাজ শেষ করার আশ্বাসও দেন এলজিডির এই প্রকৌশলী। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ। নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশিনগর রেল ক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে অবৈধ গড়ে ওঠা পাকা, আধা পাকা ও টিনশেড ঘর ও দোকানপাট সহ অস্থায়ী সব স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। টানা 3 দিন ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছে রেলওয়ে। এই নিয়ে 3 দিনের অভিযানে 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরও একবার। 4 দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। টোকিওতে নিক্কি সম্মেলনে যোগ দেবেন, হতে পারে 7টি সমঝোতার স্মারক সই। সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের নিষ্ঠাবান থাকার পরামর্শ বিমান বাহিনী প্রধানের। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। সিলেট সুনামগঞ্জের সীমান্তে বিএসএফ এর পুশিন, বিজিবির হাতে আটক শতাধিক অনুপ্রবেশকারী। লালমনিরহাটে প্রতিহত করল বিজিবি গ্রামীণ। এবং একটি রাজনৈতিক দল মামলা ব্যবসায় নেমেছে বলে দিনাজপুরে মন্তব্য করেছেন সার্জিস। নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান। এখনকার সংবাদ এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন www.boishakionline.com। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।